18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। তনয় রয়েছে আপনাদের সঙ্গে। ভ্যাকসিন নিয়ে ভোগান্তি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আজও কলকাতার বিভিন্ন হাসপাতালে সেখানে টিকার জন্য লম্বা লাইন, তবে নজরে আসছে না কোনো রকমের করোনা বিধি। কোভিড এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু কোন রকমের কোভিড বিধি মানা হচ্ছে না। লম্বা লাইন, রাতভর এই লাইন চলছে ভ্যাকসিনেশনের জন্য। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছে। একদিকে মানিকতলা ইএসআই থেকে রয়েছে শঙ্কু, এবং একই সঙ্গে এসএসকেএম থেকে আমাদের সঙ্গে রয়েছে অমিত। প্রথমে শঙ্কু, তোমার কাছে আসি। লম্বা লাইন, তোমার পিছনের ছবিটাই দেখা যাচ্ছে, একেবারে সুস্পষ্ট করোনা বিধি মানা হচ্ছে না। বিধি কার্যত শিখে উঠেছে লম্বা লাইন ভ্যাকসিনেশনের জন্য। তবে কত সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে এবং যারা এসেছেন তারা কোথা থেকে এসেছেন, কখন থেকে তারা এই লাইনে দাঁড়িয়ে রয়েছেন? দেখো, আমি তোমাকে প্রথমে বলতে চাই যে মাঝে মাঝে বৃষ্টি আসছে, মাঝে মাঝে বৃষ্টিটা কেটে গিয়ে কিছুটা আকাশ পরিষ্কার হচ্ছে। তার মধ্যেই কিন্তু গতকাল রাত্রি 7টা-8টা থেকে এখানে প্রচুর মানুষ রয়েছেন যারা লাইন দিয়েছেন, এবং আমি এক এক করে দেখাবো যারা লাইন দিয়েছেন তারা কিন্তু কোনোভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে বলে আমার তো মনে হচ্ছে না। একজন আরেকজনের ঘাড়ের ওপর মাথা রেখে এখানে দাঁড়িয়ে রয়েছে। তবে এখানে পুলিশ কর্মীরাও রয়েছেন, তারাও কিন্তু সেভাবে সচেতন করছেন না। তবে প্রতিদিন 1200 থেকে 1300 জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি। তবে এখানে প্রতিদিন এত মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এবং আগের দিন রাত্রি থেকে যেহেতু আসছে, যেহেতু বৃষ্টি, সেহেতু এখানে কিন্তু কোনো ছাউনির সেইভাবে কোনো ব্যবস্থা নেই। তোমাকে আরও একটা ছোট্ট করে দেখাতে চাই যে রাস্তার ঠিক বিপরীতে আমরা যদি দেখাই যে এখানে একেবারে ছোট্ট বাচ্চা কোলে নিয়ে ফুটপাতের ওপর বসে রয়েছে। তারা কখন থেকে আপনারা অপেক্ষা করছেন? ভ্যাকসিন নিতে এসছেন? কখন থেকে এসছেন? রাত থেকে। রাত 8টার থেকে। মাঝে মাঝে তো বৃষ্টি আসছে, কোথায় থাকছেন? এই ছাতার তলায়। এইখানেই থাকছেন? বাচ্চার বয়স কত? 3 মাস। 3 মাস। তবে শঙ্কু, ডোজের ক্ষেত্রে একটু জিজ্ঞাসা করবো, প্রথম ডোজ না দ্বিতীয় ডোজ কোনটা দেওয়া হচ্ছে? কোভিশিল্ড না কোভ্যাক্সিন, কি দেওয়া হচ্ছে সেই বিষয়ে যদি একটু জানা যায়। দেখো, আমরা এখানে যতটুকু জানতে পেরেছি যে এখানে কোভিশিল্ড দেওয়া হচ্ছে, এবং সেকেন্ড ডোজ ফার্স্ট ডোজ দুটো মিলিয়েই দেওয়া হচ্ছে 1200 থেকে 1300। তবে সেকেন্ড ডোজটা একটু কম লোক আসছে, তার জন্য সেটা দেওয়া হচ্ছে। বেশিরভাগ অর্থাৎ প্রায় 700-800 পর্যন্ত ফার্স্ট ডোজ দেওয়া হচ্ছে। এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু, আপনারা কি ফার্স্ট ডোজ নজন দাঁড়িয়ে আছেন? ফার্স্ট ডোজ। এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছ, এটা কিন্তু একেবারে ফার্স্ট ডোজ। একদমই তাই শঙ্কু, এক কথায় কিন্তু এটা একেবারে স্পষ্ট যে মানুষ লাইন দিচ্ছেন যেখানে করোনার হাত থেকে বাঁচার জন্য ভ্যাকসিনেশন ভীষণভাবে প্রয়োজন। কিন্তু সেক্ষেত্রে যদি বিপরীতে দেখা যায় মানুষের লম্বা লাইন, তবে একেবারে সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে না, করোনা বিধি মানা হচ্ছে না। তবে এসএসকেএম এর কি ছবি রয়েছে আমরা একটু জানবার চেষ্টা করব। এই মুহূর্তে অমিত এসএসকেএম থেকে রয়েছে। এসএসকেএম এর ছবিটা ঠিক কি রয়েছে অমিত? একেবারেই বুধবার সকালে এসে এসএসকেএম এর যে করোনা টিকাকরণ কেন্দ্র, তার পাশের যে অপেক্ষা জায়গা, সেখানে কিন্তু লম্বা লাইন তুমি দেখতে পাচ্ছ। মঙ্গলবার কেউ বেলা 2টোর সময় এসছে, কেউ বেলা 3টে বা সন্ধ্যেবেলা, এমনকি মাঝরাতেও এসে তারা অপেক্ষা করছে। এমন একটি পরিবার যারা বাড়ি থেকে এসছে এবং তাদের বাড়িতে বাচ্চাকে দেখার কেউ নেই, বাচ্চাকে বা রাখার বাড়িতে জায়গা নেই, সেক্ষেত্রে বাচ্চা নিয়েই রাতভর কিন্তু তারা অপেক্ষা করছেন। আপনি কোথা থেকে এসছেন? বালিটিগুড়ি দিয়ে বলুন। বাচ্চাকে নিয়ে আপনি কখন থেকে ওয়েট করছেন এখানে? 12টা দিন। বাড়িতে কি বাচ্চাকে দেখার কেউ নেই? না, কেউ নেই। আমি তাই জন্য সেফটিকে রেখেছি তাদের। সেক্ষেত্রে এই মুহূর্তে করোনা রয়েছে, করোনা তৃতীয় বলার কিছু নেই, আর কিছু বলবো না। দেখতেই পাচ্ছ এই যে এখানকার যে অবস্থা, সেক্ষেত্রে দেখো তুমি বাচ্চাকে নিয়ে একজন এসছে, এবং অন্যান্য যারা আছে এখানে লাইনে দাঁড়িয়ে, তাদের অনেকেই কালকে দুপুরের পর থেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ হাওড়া, হুগলি, এমনকি 2-1জনের সঙ্গে আমার কথা হচ্ছিল, 2-1জন তারা বাঁকুড়া থেকে এসছে, এবং তাদের বক্তব্য যে সেখানে তারা ভ্যাকসিন পায়নি, সেক্ষেত্রে কলকাতায় তারা কাজে আসছিলেন, সেই কারণে কালকেই তারা কলকাতায় পৌঁছে গিয়েছিলেন, এবং সেক্ষেত্রে কালকে বিকেল থেকে তারা ইতিমধ্যে এসএসকেএম এর লম্বা লাইনে তারা যোগ দিয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে যারা রয়েছেন প্রায় 800 বেশি লোক রয়েছে যারা প্রথম ডোজ নিতে কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছেন। একদমই অমিত, আপাতত তোমায় ধন্যবাদ জানাবো। তবে যে বিষয়টা উঠে আসছে যে একদিকে যেমন লম্বা লাইন দেওয়া হচ্ছে, রাতভর সেই লাইন, তবে কত সংখ্যক মানুষ এই ভ্যাকসিন পাবেন তা বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন তারা। তবে এরই মধ্যে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছে করোনার গ্রাফ, এবং যা রীতিমতো আতঙ্ক বাড়িয়ে তুলছে, যথেষ্ট চিন্তার মধ্যে। কারণ গত 24 ঘন্টার যে পরিসংখ্যান, সেখানে কলকাতা এবং উত্তর 24 পরগনায় মৃত্যু না হলেও আক্রান্তের সংখ্যা কিন্তু আশঙ্কা রীতিমতো বাড়িয়ে দিয়েছে।
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। গত 24 ঘন্টা যে পরিসংখ্যান কলকাতা এবং উত্তর 24 পরগনায় মৃত্যু না হলেও আক্রান্তের সংখ্যা যথেষ্ট আশঙ্কার। 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 729 জন এবং মৃত্যু হয়েছে 9 জনের। কলকাতায় 24 ঘন্টায় করোনা আক্রান্ত 59 জন এবং 24 ঘন্টায় শুধুমাত্র কলকাতায় করোনায় কোনো মৃত্যু না হলেও উত্তর 24 পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন 86 জন। তবে উত্তর 24 পরগনাতেও করোনায় কোনো মৃত্যুর খবর নেই। রাজ্যে 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 756 জন। এরই মধ্যে বিভিন্ন জায়গায় ভ্যাকসিনেশন চলছে, বিভিন্ন জায়গায় ছবি কার্যত আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে লম্বা লাইন। তবে শিখে উঠেছে দূরত্ববিধি, কোনো রকমের সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, বাড়িতে রাখা যাচ্ছে না। সেই কারণে ছোট ছোট শিশুদেরও পর্যন্ত নিয়ে আসা হচ্ছে এবং রাতভর চলছে সেই লাইন। যদিও ভ্যাকসিন তারা পাবেন কিনা সেই বিষয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন টিকা গ্রহীতারা। পাশাপাশি অন্যান্য খবরের দিকেও নজর রাখবো। ডেরেক ওব্রায়ানের পাপড়ি চাট মন্তব্য, সংসদ সংবিধানের অপমান। বিজেপির সংসদীয় বৈঠকে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। এদিকে পেগাসাস ইস্যুতে মঙ্গলবারও উত্তাল হয়ে ওঠে সংসদ। পেগাসাস নিয়ে আলোচনার দাবি, এক কাট্টা বিরোধীদের চাপের মুখে এবার চড়া সুর খোদ প্রধানমন্ত্রীর। বিজেপির সংসদীয় দলের বৈঠকে এবার মোদীর নিশানায় তৃণমূল। সূত্রের খবর, শান্তনু সেন ডেরেক ওব্রায়ানের প্রসঙ্গ টেনে মঙ্গলবার সুর চড়ান প্রধানমন্ত্রী। বলেন, মন্ত্রীর হাত থেকে কাগজ ছিঁড়ে দিয়েও বিরোধী সাংসদ অনুতপ্ত নন। সিনিয়র সাংসদ বিল পাস নিয়ে অবমাননাকর মন্তব্য করছেন। বিরোধীরা যা করছে তা সংসদ, সংবিধান, গণতন্ত্র এবং দেশবাসীর অপমান। This is most unfortunate. Talking to the, through social media and insulting the parliament. Person who has tweeted this, I don't want to take his name also. And they are teaching us democracy. What is happening in West Bengal? গড়ে 7 মিনিটের কম সময়ে সংসদে বিল পাশ করাচ্ছে কেন্দ্র। এই অভিযোগে সোমবার টুইটারে সুর চড়ান রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়ান। কটাক্ষের সুরে লেখেন, সংসদে বিল পাশ হচ্ছে নাকি পাপড়ি চাট বানানো হচ্ছে। এবার সেই প্রসঙ্গ টেনেই সুর চড়ালেন নরেন্দ্র মোদী। 2014 আগে পর্যন্ত যখন ইউপিএ সরকার ছিল, বিজেপি সাংসদরা কি ভূমিকা পালন করেছেন, কি ভাষা বলেছেন, কিভাবে ওয়েলে নেমেছেন, কিভাবে কাগজ ছিঁড়েছেন, সেগুলো যদি তার জানা থাকে তাহলে তিনি এই ধরনের মন্তব্য করবেন না। আয়নার সামনে দাঁড়ান। ওনারা বিল পাস করছে, সেরকম ভাবে আমরাও পাপড়ি চাট খাচ্ছি। ওনারা বিলটা ঠিক করে পাস করা, ভোটাধিকারটা আমার সাংবিধানিক অধিকার, সেইটাকে নস্যাৎ করে দিচ্ছে। পেগাসাস থেকে কৃষি আইন, বিরোধীদের প্রতিবাদে মঙ্গলবারে উত্তাল সংসদের দুই কক্ষ। ওয়েলে নেমে বিক্ষোভ বিরোধীদের, দফায় দফায় মুলতবি। बहुत बड़ी मात्रा में पैसा बर्बाद हो रहा है। हमने बार बार ये कह रहे, आज प्रधानमंत्री जी ये भी कहा कि शुरू से हम कह रहे हैं हम चर्चा के लिए तैयार है। हमारा मांग एक ही है, पेगासस जासूसी कांड में शुरुआत किया जाए, बाकी हर चीज में हम चर्चा करने के लिए तैयार है। দুপক্ষই আলোচনা চায়, আবার দুপক্ষই নিজেদের অবস্থানে অনড়। দুইয়ের মাঝে পণ্ড সংসদের অধিবেশন। নিউজ 18 বাংলা। কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছেন ডেরেক ওব্রায়ানও। সংসদ সচল রাখতে চান বিরোধীরা, সরকার ইচ্ছাকৃতভাবে অধিবেশন এড়িয়ে যাচ্ছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে পেগাসাস নিয়ে আলোচনা হোক, দুই কক্ষেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা হোক, কৃষি আইন বাতিল ঘোষণা করা হোক, মূল্যবৃদ্ধি এবং কর্মসংস্থান নিয়ে আলোচনা হোক। টুইট তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ানের। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করব। আমাদের নয়াদিল্লি প্রতিনিধি রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। রাজীব, যেই বিষয়টা উঠে আসছে, কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে ডেরেক ওব্রায়ান এবং তিনি সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটি টুইটও করেছেন। একদমই, ডেরেক ওব্রায়ান আজকে সকালে একটি টুইট করেছেন এবং তাতে তিনি লিখেছেন যে বিরোধীরা সংসদ চালাতে চায়, বরং সরকারই সংসদ চালাতে চাইছে। তিনি বিরোধীদের যে মনোভাব নাছোড় পেগাসাস ইস্যুতে সেটা স্পষ্ট করেছেন এবং তিনি লিখেছেন যে বিরোধীরা সুষ্ঠুভাবে অধিবেশন চালাতে চায়, সরকার সংসদ চালাতে দিচ্ছে না। তিনটি বিষয়ে তিনি উল্লেখ করেছেন, কৃষি আইন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং অর্থনীতি। এর পাশাপাশি
পেগাসাস, সেই পেগাসাস ইস্যুটিকে কিন্তু রাখা হয়েছে জাতীয় সুরক্ষার আড়ালে। জাতীয় সুরক্ষা বিষয়তে পেগাসাস বিষয়ে আলোচনা করতে হবে এবং ডাইরেক্ট যে সবার আগে পেগাসাস নিয়ে আলোচনা হোক, সংসদের দুই কক্ষেই আলোচনা হোক, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা হোক। তুমি বলতে পারো এটাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বিরোধীরা কিন্তু পেগাসাস ইস্যুটা কোনো মতেই নারাজ এবং তারা আরো অন্যান্য বিষয়ে সংসদে আলোচনা চায়। পেগাসাস যা অস্বস্তি বাড়াবে সরকারের, সেই কারণেই সংসদ চালানোর কথা বলছে বিরোধীরা, সংসদ চালানোর কথা বলছে সরকার পক্ষ, কিন্তু সংসদ অচল হয়ে রয়েছে। ধন্যবাদ রাজীব। নেটওয়ার্ক 18 ফেডারেল ব্যাংক সঞ্জীবনী গাড়ি গোটা দেশে করোনা বিধ্বস্ত এলাকায় ঘুরছে। টিকাকরণের জন্য সচেতনতা জরুরি, আর এই বার্তা প্রচারে আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আজ আমাদের সঞ্জীবনী গাড়ি কোথায় রয়েছে দেখুন। স্যানিটাইজার কি ক্ষতিকর? ভ্যাকসিন নিলে কি আপনার ডিএনএর গঠনে কোনো রকমের পরিবর্তন হয়? টিকাকরণের সময় কি আপনার শরীরে কোভিড-19 ভাইরাস ঢুকে পড়তে পারে? এরকমই নানা প্রশ্ন আপনার মনে আসে তো? এখন আপনার সব প্রশ্নের উত্তর মিলবে, আর উত্তর পাবেন হাতে হাতে। নেটওয়ার্ক 18 এবং ফেডারেল ব্যাংকের যৌথ উদ্যোগে দেশ জুড়ে চলছে ভ্যাকসিন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সঞ্জীবনী আ শট অফ লাইফ। এবার এলো সঞ্জীবনীর হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর 7977773753। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। কোভিড সংক্রান্ত আপনার যাবতীয় প্রশ্ন উত্তর পাবেন সঙ্গে সঙ্গে। পদক নিশ্চিত হয়ে গিয়েছে আগেই আজ অলিম্পিকে। বক্সিং ঐতিহাসিক লড়াইয়ে নামছেন ভারতের লাভলিনা বরগোহাই। 69 কেজি বিভাগে প্রতিপক্ষ তুরস্ক। লাভলিনার দিকে তাকিয়ে গোটা দেশ। ইতিহাস গড়ে আজ সেমিফাইনালে ভারতীয় হকি দল কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে পদকের আরও কাছাকাছি রানী রামপালরা। আজ প্রতিপক্ষ আর্জেন্টিনা। জ্যাভলিন থ্রোয়ে চড়ছে প্রত্যাশার পারদ। ফাইনালে উঠলেন নীরজ চোপড়া। 86.65 মিটার দূরে ছুড়লেন জ্যাভলিন। ফাইনাল 7 আগস্ট। জাপানে ভূমিকম্প, ভোরে কেঁপে ওঠে টোকিওর পূর্ব প্রান্ত। রিক্টার স্কেলে মাত্রা ছিল 6। গেমস ভিলেজে থাকা প্রতিযোগী সাংবাদিকরা প্রায় 3 মিনিট কম্পন অনুভব করেন।